স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। জানাবো পুরো খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হামদ, নাত, তাকবীর আর দরুদ শরীফের ধ্বনিতে মুখরিত বন্দরনগরী চট্টগ্রাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত হয় ঐতিহাসিক ৫৫তম জশ্নে জুলুস। বুধবার সকালে নগরের ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়াত ট্রাস্ট থেকে সুবিশাল বর্ণাঢ্য র্যালি শুরু হয়। অংশ নেন লাখো মুসলিম। এইবার জশ্নে জুলুসে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের দরবারে শ্রীকোটে সাজ্জাদিন শীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব আহমেদ শাহ। ভোর থেকে চট্টগ্রামের আশপাশের উপজেলা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ জুলুসে যোগ দিতে নগরে প্রবেশ করেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার অনেকে পায়ে হেঁটে মুরাদপুর ও ১৬ শহরে এসে অংশ নেন জুলুসে। আল্লাহ পাক বলছেন, তোমরা যে কোনো নিয়ামত প্রাপ্তির পর তোমরা শুকরিয়া আদায় স্বরূপ তোমরা খুশি উদযাপন করো। বিশ্বে যে মুসলিমদের মধ্যে হানাহানি, মারামারি এবং বিভেদ, সেই জিনিসটা যেহেতু আমাদের মধ্যে না হয়। জুলুসের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করা কোরআন ও হাদিস দ্বারা শিক্ষিত। জানান বৃহৎ জুলুসের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রাম। জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আঞ্জুমান ট্রাস্টের প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কুমিল্লার মোস্তফাপুর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মোস্তফাপুর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচি, আলোচনা সভা, কিরাত, হামনাত, বক্তৃতা প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ উপলক্ষে ফেনীর দাগনভূঞাও জশ্নে জুলুসের আনন্দ মিছিল বের করা হয়। চট্টগ্রামে চাল সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও 2 সপ্তাহ ধরে বৃদ্ধি পেয়েছে চালের দাম। সরু চাল বস্তাপ্রতি বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে সুগন্ধি চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ৪,০০০ টাকা পর্যন্ত। চাল পাইকাররা বলছেন, আমদানি চাল বাজারে না থাকার সুযোগে দেশীয় চালের মোকামে কারসাজিতে বেড়েছে দাম। দেখানো হচ্ছে সংকটও। এদিকে খুচরা বাজারে আরও বেশি দামে চাল বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। চালের বাজার নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চালের সরবরাহ ভালো থাকার পরেও দাম কেন বৃদ্ধি, কি বলছেন ক্রেতারা? রুবা, দেখতে পাচ্ছেন আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। এর আগে কিন্তু চট্টগ্রামের বড় পাইকারি বাজার চাকতাই আর পাহাড়তলী বাজার ঘুরে যেমনটা আমি দেখেছি, সেখানে কিন্তু চালের কোনো কমতি আমরা দেখিনি। তেমনিভাবে রিয়াজউদ্দিন বাজারে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালের কমতি আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় চাল সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য। তবে চালের দামটা হু হু করে বাড়তে শুরু করেছে। সব ধরনের চাল কিন্তু বস্তাপ্রতি আমরা দেখেছি পাইকারি বাজারে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত তারা বাড়িয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে সুগন্ধি চালের ক্ষেত্রে। এখানে চিনি গুঁড়ার চালের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে ৬,০০০ টাকা বস্তা বিক্রি করা হতো, সেই চাল কিন্তু এখন ৯.৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বস্তা বিক্রি করছে। তাহলে কেজি প্রতি এখানে যে খুচরা বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত খুচরা বিক্রি করা হচ্ছে। আর প্যাকেটজাত যে সুগন্ধি চাল আরও বেশি দামে ২২০ টাকা থেকে ২৩০ টাকা পর্যন্ত তারা কেজি প্রতি প্যাকেট বিক্রি করছে। তো তাহলে বুঝতে পারছে সুগন্ধি চাল এখন একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে। তবে অন্যান্য যে চালগুলো আছে, চালের সরবরাহ কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। সেদ্ধ চালের পাশাপাশি চট্টগ্রামের মানুষ আতপ চাল সবচেয়ে বেশি পছন্দ করেন। তো আতপ চালেরও কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। তবে যেভাবে দাম বেড়েছে তার কারণে হতাশের কথা বলছে। ৭০ টাকার নিচে তেমন কোনো চাল নেই। একটু ভালো মানের চাল নিতে গেলে কিন্তু আসলে দেখা যাচ্ছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত কেজি প্রতি চাচ্ছেন। তার কারণে এখানে যারা ক্রেতা তারা বলছেন চালের দামটা অন্তত একটু কম হলে সবার জন্য ভালো হতো। আবার এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বেশি, তার জন্য কিন্তু তাদেরও কিন্তু বাড়তি দাম নিতে হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানের বিজি
136 ফ্লাইটে অসুস্থ হন তিনি। এই ঘটনায় ফ্লাইটটি ওমানের মাস্কাটে জরুরি অবতরণ করে। সেখানে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে আনতে দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নেমে 2 পর্যটক ভেসে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন খান পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। জানা গেছে প্রায় 110 জনের একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে আসেন তারা। বর্তমানে দলটির সদস্যরা শহরের হোটেল বিস্তা বেতে অবস্থান করছেন। 2 পর্যটক ভেসে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে দলের অন্য সদস্যদের মধ্যেও। দর্শক, কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। তবে দেশে বিদ্যুৎ সমস্যার কারণে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা থাকায় দর্শনার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কুটির শিল্প ও বাণিজ্য মেলা কতটা জমে উঠেছে, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ রুবা আপনাকে। দীর্ঘদিনের পরিকল্পনায় কুমিল্লার এই বাণিজ্য মেলা 2 মাস ব্যাপী যে আয়োজন করেছে তারই মধ্যেই উদ্বোধন হওয়ার পরপরই সারা দেশেই একসাথে সমস্যা দেখা দিয়েছে বিদ্যুৎ সংকটে। তার পরবর্তী সময় সরকারের যে নির্দেশনা দিয়েছে সন্ধ্যা 8টার মধ্যেই যে দোকানপাট বন্ধ করার তারই নিয়ম মেনে চলছে এই কুমিল্লা বাণিজ্য মেলা। আমি যদি একটু দেখাই, কুমিল্লা এই বাণিজ্য মেলায় যখন উদ্বোধন হয়েছে তার পরবর্তী সময়ে সাধারণ মানুষ এবং দূর দূরান্ত থেকে উপচে পড়া সাধারণ মানুষের ভিড় জমাচ্ছে। কিন্তু এই সরকারের নির্দেশনা যখন আসছে তখনই এই মেলা কর্তৃপক্ষ সেটিকে যথাযথভাবে তারা সেটি পালন করছেন। তবে দূর দূরান্ত থেকে যে সাধারণ দর্শনার্থী এবং সাধারণ মানুষ যখন এখানে আসছে তখনই এই নির্দেশনা শুনে আসলে তাদের মধ্যে একটি হতাশা বিরাজ করছে যে আসলে তারা দীর্ঘদিন অপেক্ষার পর যখন তারা এখানে আসছিল সেই মেলা প্রাঙ্গণে মেলা দেখতে আসছেন এবং বিভিন্ন ধরনের উক্তি বয়সে সাধারণ মানুষদেরকে দিয়ে যখন এই মেলার বিভিন্ন দ্রব্যপণ্য যখন তারা আসছে তখনই কিন্তু এই নির্দেশনা আসছে। মেলা কর্তৃপক্ষ দ্রুত এই যে সরকারের নির্দেশনা নিয়ম মতে মাপছে, তবে তারা চাচ্ছে এবং সাধারণ মানুষের দাবি যে যেটিকে 8টা নয় অন্তত 10টা পর্যন্ত এই মেলার টাইমটি বৃদ্ধি করা হোক। তাহলে এই কুমিল্লার সাধারণ মানুষের এই বৃহত্তর যে পরিসরে কুমিল্লা বাণিজ্য মেলা চালু করেছে সেটি তারা উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। চলছে এই স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীতে টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত, জমিতে পানি জমে থাকায় মরে যাচ্ছে গাছ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। আমি আছি এখন নোয়াখালী সদরের একটি গ্রামে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে নোয়াখালীর বিশেষ করে সদর, সুবর্ণাচর, হাতিয়া উপকূলীয় অঞ্চলে ব্যাপক কৃষি ফসলের ক্ষতি হয়েছে। এই অঞ্চলে হাজার হাজার কৃষক কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে তাদের যে মৌসুমি কৃষি ফসলগুলা সেগুলো ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে শসা, ঝিঙ্গা সহ বিভিন্ন জাতের ফসল উৎপাদিত হয়েছে। এখানে মালচিং পদ্ধতিতেও ফসলগুলো উৎপাদন করা হয়েছে, কিন্তু কয়েকদিনের বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে নিচে পানি জমে থাকায় ফসলগুলো খুবই ক্ষতি হয়েছে এবং সবগুলো লালচে বন্ধ হয়ে গেছে, সবগুলো গাছগুলো মরে যাচ্ছে। আসলে কৃষি কর্মকর্তার পক্ষ থেকে তদারকি চলছে বলে আমাকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এই বিষয়ে আমি কথা বলছি সদর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কৃষকদের এই যে ফসলগুলা ক্ষতি হয়েছে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা পাওয়া যায় এই সকল কৃষকদেরকে অবশ্যই সহযোগিতা করা হবে। আসলে সব মিলে এখানে কৃষকরা যে খুবই ক্ষতিগ্রস্ত, বিশেষ করে এখন আমন ধান এর বাহিরে নোয়াখালী সদর এবং সুবর্ণাচর, হাতিয়াতে আমনের বীজতলাগুলোও নষ্ট হয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে। এখানে জলাবদ্ধতাই মূল কারণ। এখানে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, এখানে বিএডিসি কর্মকর্তার সাথে কথা বলছি। এখানে যদি ছোট ছোট খাল এবং নালাগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে জলাবদ্ধতা পানিগুলা দূর হয়ে যাবে এবং কৃষকরা সুন্দরভাবে চাষাবাদ করতে পারবে এবং তাদের কৃষকরা বাজারজাত করতে পারবে কৃষি ফসলগুলা। তো আসলে সব মিলে এখানে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত, তারা সরকারের কাছে প্রণোদনা দাবি করেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে। লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় 150 মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয়। সবাই বক্তারা বলেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান
বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।